আজকে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, কারণ আগের দিন যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম মানে একমাত্রিক অবকল সমীকরণ, ওটা বর্তমান সিলেবাস থেকে মানে 2021 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই সিলেবাস থেকে বাদ পড়ে যাওয়ার জন্য আপাতত ওটা আমি বন্ধ রাখলাম। এখন আমি শুরু করছি স্পর্শক ও অভিলম্ব। দেখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, মানে আমাদের এখানে মূলত অবকলন চ্যাপ্টারের প্রয়োগ এখানে আমরা করব। তো দেখো এখানে কিভাবে অবকলনের প্রয়োগ করে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ আমরা বের করতে পারব। দেখো এখানে কোনো একটা বক্রের সমীকরণ যদি y = fx হয়, তো এই বক্ররেখার কোনো একটা বিন্দু যদি x1 y1 হয়, তো এই x1 y1 বিন্দুতে যদি একটা স্পর্শক থাকে, তাহলে এই স্পর্শকের সমীকরণটা কি হবে সেটা আমরা বের করব। তো স্পর্শকটা একটা সরল রেখা, সবসময় এটা ভাববে যে স্পর্শক একটি সরল রেখা। তাহলে সরল রেখার সমীকরণ আমরা জানি, সরলরেখার উপরে একটা বিন্দু, দুটো বিন্দু থেকেও সরলরেখার সমীকরণ বের করা যায়, কিন্তু এখানে দুটো বিন্দু আমরা নাই পেতে পারি। এখানে পাবো আমরা যেটা, সেটা হচ্ছে একটা বিন্দু আর সরলরেখার প্রবণতা পাবো। তো প্রবণতা বা নতি কোথা থেকে পাবো? তো একটা বক্রের যে বিন্দুতে স্পর্শকটা আছে সেই বিন্দুতে বক্রের প্রবণতা হবে এই বক্রের, মানে এটা y = fx, তার মানে f'(x), এই f'(x) টা হবে বক্রের স্পর্শকের প্রবণতা, বক্রের স্পর্শকের নতি বা প্রবণতা। তাহলে বক্রের সমীকরণ যদি y = fx হয়, তাহলে f'(x) হবে বক্রের স্পর্শকের নতি, বক্রের নতি বা বক্রের প্রবণতা নয়, কিন্তু বক্রের স্পর্শকের নতি বা প্রবণতা। এবার যদি নির্দিষ্ট বিন্দুতে হয় f'(x) বা dy dx, তাহলে dy dx x1 y1 এইটা হবে ওই বিন্দুতে, মানে এইটা হচ্ছে x1 y1 বিন্দুতে, x1 y1 বিন্দুতে মানে একটা নির্দিষ্ট বিন্দুতে বক্রের স্পর্শকের প্রবণতা বা নতি। তাহলে আমরা যখন বক্রের স্পর্শকের সমীকরণ বার করব, তখন এই নির্দিষ্ট বিন্দুতে আমরা dy dx বের করে নেব। তো dy dx এর মান যেটা বেরোবে সেটাই হবে বক্রের স্পর্শক, বা এটাকে m দিয়ে আমরা প্রকাশ করতে পারি, সেটাই হবে বক্রের স্পর্শকের প্রবণতা। তো এইটার সাহায্য নিয়ে আমরা এই স্পর্শক আর অভিলম্বটা হচ্ছে স্পর্শকের স্পর্শ বিন্দুতে স্পর্শকের সঙ্গে লম্বভাবে যে সরলরেখা থাকে সেইটা হচ্ছে স্পর্শকের, সেটা হচ্ছে বক্রের অভিলম্বের সমীকরণ। তো সমীকরণ তাহলে অভিলম্বই হোক আর স্পর্শকই হোক, সবই তো সরলরেখা। তো সরলরেখার সমীকরণ যদি একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকে আর প্রবণতা যদি দেওয়া থাকে, তাহলে সমীকরণটা কি হয় মনে আছে? y - y1 সমান m * x - x1। এইটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এটা আমরা আগেই শিখেছি, ক্লাস 11 এ ছিল। তো বিন্দু আর প্রবণতা দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ হয় এটা। তো এই ক্ষেত্রে স্পর্শকটার যেহেতু আমরা বিন্দু আর একটা প্রবণতা পেয়ে যাচ্ছি, তাহলে এই ক্ষেত্রেও আমাদের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, স্পর্শকের সমীকরণ একই হবে y - y1 ইকুয়াল টু, এখানে যেহেতু প্রবণতাটা আমরা এইভাবে dy dx থেকে বার করব, তাহলে এটাই লিখছি dy dx x1 y1 বিন্দুতে, কিন্তু মানে যে বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ বার করব সেই বিন্দুতে dy dx এর মানটা বার করতে, এটা যেন ভুল করবে না। যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করা হবে সেই বিন্দুতে dy dx এর মানটা বার করতে হবে ইনটু x - x1। এটা হবে স্পর্শকের সমীকরণ। মানে এইটা কিন্তু শুধুমাত্র m, এই m টার জায়গাতে এটা বসছে, আর কিছু না, নতুন কিছু না।
আর অভিলম্বের সমীকরণ, অভিলম্বটাও একটা সরলরেখায়, অভিলম্বটা নতুন কিছু নাই, শুধু পাল্টাবে কি এই প্রবণতাটা পাল্টাবে। তাহলে অভিলম্বের সমীকরণ হবে ওই বিন্দুটি মানে x1 y1 বিন্দুতে, x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে কি হবে, একই হবে, শুধু প্রবণতাটা পাল্টাবে। যেহেতু একটা বিন্দুটা একই রয়েছে, বিন্দুটা যেহেতু একটাই রয়েছে, তাহলে সমীকরণটা একটাই হবে, শুধু প্রবণতাটা পাল্টাবে। আমরা জানি স্পর্শকের প্রবণতা যদি m হয় তাহলে অভিলম্বের প্রবণতা হবে -1/m। ক্লিয়ার? কারণ আমরা জানি দুটো পরস্পর লম্ব সরলরেখার প্রবণতার গুণফল হয় -1। তাহলে স্পর্শকের প্রবণতা যদি m হয় তাহলে অভিলম্বের প্রবণতা হবে -1/m। সেই জন্য এইটা যেহেতু স্পর্শকের প্রবণতা, তাহলে অভিলম্বের প্রবণতাতে লেখা হয় -dx dy x1 y1। বুঝতে পারলে? তাহলে m এর জায়গায় কি হবে বলে -1/m, তাহলে এই ক্ষেত্রে কি হবে -dx dy, উল্টে যাচ্ছে, এইটা ইনটু x - x1, এইটাই হবে অভিলম্বের সমীকরণ। তো এর সাহায্য নিয়ে আমরা আজকে এই প্রশ্নমালাটা অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখো তাহলে আমরা কিভাবে প্রশ্নমালার অঙ্কগুলো করতে পারি। তাহলে আমরা এখন শুরু করছি প্রশ্নমালা 14 এমসিকিউ। দেখো বই নাও, তোমাদের বইটা খোলো, সেখানে দেখো এমসিকিউ বহু বিকল্পধর্মী একের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে y fx সন্তত বক্রের উপর x1 y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতি m হলে m কি হবে। তো তোমরা তো দেখলি একটু আগে প্রবণতা m, অভিলম্বের নতি হচ্ছে -dx dy x1 y1। দেখো কোন অপশনে রয়েছে। 2 নম্বর y fx সন্তত বক্রের উপর p a, b বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকটা x অক্ষের সমান্তরাল, আমরা জানি x অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখার, x অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার প্রবণতা বা নতি হচ্ছে 0। তাহলে m ইনটু x - x1 এই দিকটা 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে শুধু y - y1 0। তাহলে y - y1 0। এখানে y1 বলতে কোনটা হবে, কি হবে, a b বিন্দু দেওয়া আছে, তাহলে y1 বলতে এখানে b, তাহলে y - b 0। দেখো কোন অপশনের সঙ্গে মিলছে। তারপরে 3 নম্বরটা, 3 নম্বরে কি বলেছে দেখো, এমসিকিউ 3 y fx সন্তত বক্রের x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি y অক্ষের সমান্তরাল হলে অভিলম্বটির সমীকরণ হবে। স্পর্শক হচ্ছে y অক্ষের সমান্তরাল, তাহলে স্পর্শক যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে স্পর্শক, তাহলে অভিলম্বটা নিশ্চয়ই x অক্ষের সমান্তরাল হবে। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়, এক্ষুনি বললাম আমরা, y কনস্ট্যান্ট। তো এখানে y y1 আছে, তাহলে y1 হবে। 4 নম্বর, 4 নম্বরটা বলেছে দেখো y fx বক্রের x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অভিলম্বের প্রবণতা যথাক্রমে dy dx ও m হলে, তার মানে কি বললো, স্পর্শকের প্রবণতা হচ্ছে dy dx, ঠিক আছে, আর অভিলম্বের প্রবণতা হচ্ছে m। আমরা জানি স্পর্শক ও অভিলম্বের প্রবণতার গুণফল হচ্ছে -1। তাহলে 4 নম্বরে আমাদের হচ্ছে স্পর্শক dy dx আর অভিলম্ব হচ্ছে m, এদের গুণফল হচ্ছে -1। তাহলে এখান থেকে m কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে দেখো 5 নম্বর y fx সন্তত অপেক্ষকের লেখের উপর x1 y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ। তো তোমরা তো আগেই দেখেছো, এটা নতুন করে আমি কিছু বলছি না। 6 নম্বর অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করছে, তাহলে x অক্ষের ধনাত্মক দিকে সে যে কোণ উৎপন্ন করে তার tan কে বলা হয় প্রবণতা বা নতি, তাই না। তাহলে x1 y1 বিন্দুতে অভিলম্বের নতি হচ্ছে -dx dy x1 y1, এর মানটা যেহেতু এই সরল রেখাটা মানে অভিলম্বটা যেহেতু x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করেছে, তাহলে এটাই কি নিশ্চয়ই tan সাই বলা হবে, কারণ tan সাইটাই হচ্ছে প্রবণতা m। যেমন
tan সাইটা হচ্ছে প্রবণতা, এই dy dx টা এটাও প্রবণতা, n দিয়েও প্রবণতাকে প্রকাশ করা হয়, এগুলো সবই তো প্রবণতা, তাই না? তাহলে এটা সমান, তারপরে দেখো 7 নম্বর x স্কয়ার ইকুয়াল টু 4ay অধিবৃত্তের উপর 2at, 8 স্কয়ার বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতি বের করতে বলেছি। তাহলে আমরা কি বললাম, একটা বক্রের নতি বের করতে হলে, বক্রের নতি কথাটা কিন্তু আবার ভুল বলছি আমি, বক্রের নতি হয় না, বক্রের স্পর্শকের নতি বলবো সব সময়, হ্যাঁ? তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4ay এর 2at, 8 স্কয়ার বিন্দুতে আমাদের বের করতে বলেছে অভিলম্বের নতি। তো আমরা প্রথমে এখানটাকে x এর সাপেক্ষে অবকলন করে নেব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো 2x = 4a dy dx। এই dy dx টাই হচ্ছে বক্রের স্পর্শকের নতি, বক্রের স্পর্শকের নতি, আমাদের কিন্তু অভিলম্ব বলেছি। তাহলে dy dx সমান হচ্ছে 2x/4a, মানে x/2a। আর কোন বিন্দুতে বলেছে 8 স্কয়ার 280, তাহলে আমরা সেই বিন্দুতে আমরা 280, a স্কয়ার, তাহলে এই বিন্দুতে এইভাবে সিম্বল দিয়ে আমরা লিখব। তাহলে x এর মান হচ্ছে 280, তাহলে 280/2a, তার মানে t। তাহলে t হচ্ছে কি না, এই বিন্দুতে স্পর্শকের নতি। তাহলে অভিলম্বের নতি কি হবে? তাহলে অভিলম্বের নতি হবে, এটা স্পর্শকের নতি, তাহলে অভিলম্বের নতি হবে -1/t, -1। এটা যদি t হয় এটা -1/t, কারণ দুটোর গুণফল সবসময় হবে -1, ঠিক আছে? 8 নম্বর দেখো, তাহলে 8 এরটা কি বলেছে, xy = 4, এটা সমপরাবৃত্ত 2t, 2/t, 2t, 2/t এই বিন্দুতে অভিলম্বের নতি বের করতে বলেছে। তাহলে একই প্রশ্ন, তাহলে আমরা প্রথমে dy dx বের করব এখান থেকে, এটা গুণ আকারে আছে কারণ দুটোই ভ্যারিয়েবল। তাহলে x * dy dx প্লাস y ইকুয়াল টু হচ্ছে 4 এর ddx হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dy dx ইকুয়াল টু হচ্ছে -y/x। তাহলে dy dx বিন্দুটা নেব 2t, 2/t সমান হচ্ছে -2/t টা বসবে উপরে, নিচে বসবে 2t, তার মানে হচ্ছে 2/-2/2t², 2 টা কেটে যাচ্ছে, তাহলে -1/t²। এটা কি হলো? এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা, কারণ dy dx নিয়েছি, তাহলে dy dx মানে হচ্ছে স্পর্শকের প্রবণতা। আর আমাদের বলেছে অভিলম্বের প্রবণতা, তো অভিলম্বের প্রবণতা কি হয়? এইটা যা হবে তার অনন্যকে নেগেটিভ সাইন হবে, তাই না? তার মানে অনন্যকে নেগেটিভ সাইন দিলে আমরা অভিলম্বের প্রবণতা পাবো t², কারণ এই দুটোর গুণফল হবে সবসময় -1। স্পর্শকের প্রবণতা, অভিলম্বের প্রবণতার গুণফল সবসময় হবে -1, কারণ এরা লম্বভাবে থাকে। তাহলে এটা হবে t², কারণ এই দুটোতে গুণ করলে -1 হচ্ছে, ঠিক আছে? তাহলে একই ভাবে পরের যে অঙ্কগুলো রয়েছে দেখো 9, 10, 11, 12 সমস্ত অঙ্কগুলোই কিন্তু একই ভাবেই আমরা স্পর্শক, যদি স্পর্শকের প্রবণতা বলে তাহলে এই পর্যন্ত করব, আর অভিলম্ব বললে আর একটা লাইন এগিয়ে দেব, ঠিক আছে? তো এইভাবেই পরের অঙ্কগুলো সব হয় স্পর্শকের প্রবণতা, নয় অভিলম্বের প্রবণতা চেয়েছে, আমরা সবগুলোই তারপরে এগুলো করতে পারবো, ঠিক আছে?